দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর হচ্ছে 4 নম্বর সেট। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে 3টি প্যাসেজ আছে। প্রথমেই সিন প্যাসেজ, সেকশনে রিডিং কম্প্রিহেনশন। এই প্যাসেজটি পড়ার পরে তারপরে উত্তরগুলি দেবে ABC। তারপরে 2 নম্বরের সেটা হচ্ছে কি কবিতা আছে, সেই কবিতা ভালো করে পড়ার পরে সেখান থেকে উত্তর দিতে হবে A আর B, ঠিক আছে, 4 মার্কের। এবং 3 নম্বরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এই কম্প্রিহেনশনটা আছে, এখান থেকে পড়ে উত্তর দিতে হবে আনসিন, ঠিক আছে। এবং 4 নম্বরে হচ্ছে গ্রামার 4-5 এবং 6 নম্বরে হচ্ছে রাইটিং। এই হচ্ছে টোটাল প্রশ্ন। আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। তাই এক নজরে প্রশ্নটা দেখে আসলে এরকম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো সরাসরি প্রথমে 1 নম্বর প্রশ্ন সেটা আমরা দেখব, কিন্তু তার আগে প্রশ্নটির উত্তরটা মানে প্যাসেজটির বাংলা মানে বুঝতে হবে, তাইলে উত্তরটা খুব সুবিধা বা খুব সহজেই তোমরা ধরতে পারবে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। আমরা যদি উত্তরটা দেখি, গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপটি সবসময় খুব সুন্দর লাগে। তারপরে দ্বিতীয় লাইন, হোয়েন ইট ইজ ফাইন দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটেল উইন্ড অ্যান্ড রিপেলস। যখন আবহাওয়া ভালো থাকে তখন বন্দরের জল নীল ও শান্ত থাকে, হালকা বাতাস বইতে থাকে এবং জল ছোট ছোট ঢেউ ওঠে। তারপরে 3 নম্বর লাইন, এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রতি গ্রীষ্মে আমাদের কোনো না কোনো শখ বা নতুন কাজ থাকতো। 4 নম্বর লাইন, দি লেটেস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কার্স। ডিক ও মিমি আসার আগে গ্রীষ্মে আমরা ঘুরে উড়ানোর জন্য খুব উৎসাহী ছিলাম। এরপরে এ বয় অন দি মেইনল্যান্ড শোড ক্লট হাউ টু মেক দেম। আমরা যদি এখানে উত্তরটা দেখি, বাংলা মানে মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লাউডকে কীভাবে ঘুড়ি বানাতে হয় তা শিখিয়েছিল। লাইন 6, ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কার্স। দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। তারপরে ক্লট উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপব্রেক মেরিনার্স। তারপরে সাইনেলিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড দ্বীপের অন্য পাশে চলে যেত আর আমরা জাহাজ ডুবিতে পড়া নাবিকের মতো ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠানোর খেলা খেলতাম। এরপরে আমরা যদি প্রশ্ন উত্তর দেখি, 1 নম্বরের প্রশ্ন উত্তর আমরা দেব, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বরে কী আছে, ইন সামার দি বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। উত্তর হবে 2 নম্বর অপশনটা, কারণ দি প্যাসেজ স্টেট দ্যাট দি বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি ইন সামার। বাংলা যদি আমি দেখি, অনুচ্ছেদে বলা হয়েছে গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপটি সবসময় সুন্দর বা লাভলি থাকে। এরপর পরের প্রশ্ন, দি ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেট প্রিটেন্ডেড টু বি কি, রবার্স ইঞ্জিনস। এখানে উত্তর হবে শিপরেক মেরিনার। আমরা উত্তরটা যদি দেখি, এখানে দি প্লেড দি গেম অফ শিপরেক মেরিনার, সাইনলিং টু ইচ আদার দি কাইটস, এরকম একটা আছে। অর্থাৎ তারা জাহাজ ডুবিতে পারা নাবিকের অভিনয় করতো এবং ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠাতো। এরপর পরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এ বয় অন দি মেইনল্যান্ড শোড ড্যাশ, ক্লট হাউ টু মেক কাইটস। এ বয় লিভিং ইন দি মেইনল্যান্ড টট ক্লট হাউ টু মেক কাইটস। অর্থাৎ মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লটকে কীভাবে ঘুড়ি বানাতে হয় তা শিখিয়েছিল। ইন ফাইন ওয়েদার দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটেল উইন্ড অ্যান্ড রিপেল। দি প্যাসেজ ডিসক্রাইব দি হারবার ইজ ব্লু কাম অ্যান্ড হ্যাভিং অনলি। আমরা যদি দেখি, অনুচ্ছেদে বলা হয়েছে যে আবহাওয়া ভালো থাকলে বন্দরের জল নীল ও শান্ত থাকে, হালকা বাতাস বইতে থাকে এবং জলে ছোটো ছোটো ঢেউ ওঠে। এরপরে প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড ক্লট অ্যান্ড দি ন্যারেটর মেক আফটার রিটার্নিং ফ্রম দি মেইনল্যান্ড। তাহলে আফটার রিটার্নিং ফ্রম দি মেইনল্যান্ড, ক্লট অ্যান্ড দি ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। দে হ্যাড লার্নড হাউ টু মেক কাইটস from a boy on the mainland. They used those kites to play the game of shipwreck mariner by sending signal to each other. মূল ভূখণ্ড থেকে ফিরে এসে ক্লট ও বর্ণনাকারী অনেক ঘুড়ি বানিয়েছিল। তারা মূল ভূখণ্ডে একটি ছেলের কাছ থেকে ঘুড়ি বানানো শিখেছিল। পরে তারা সেই ঘুড়িগুলো ব্যবহার করে জাহাজ ডুবিতে পারা নাবিকের খেলা খেলতো এবং একে অপরকে সংকেত পাঠাতো। এই ছিল 1 নম্বরে। এরপর 2 নম্বর পোয়েম, সি ফিভার, জন Masefield. I must go down to sea again, to the lonely sea and the
স্কাই। আমরা যদি বাংলা মানে দেখি, কবি আবার সমুদ্রের কাছে ফিরে যেতে চান, সে নিঃসঙ্গ সমুদ্র আর বিশাল আকাশের নিচে। লাইন 2, অ্যান্ড অল আই আক্স স্টল শিপ অ্যান্ড স্টেয়ার টু স্টিয়ার হেয়ার বাই। তার একমাত্র চাওয়া হলো একটি বড় জাহাজ এবং জাহাজের পথ দেখানোর জন্য আকাশে একটি তারা। অ্যান্ড দি হুইলস কিক অ্যান্ড দি উইন্ড সং অ্যান্ড দি হোয়াইট সেল শেকিং। তিনি জাহাজের হালের কম্পন, বাতাসে শুরু সাদা পালের দোল খাওয়া উপভোগ করতে চান। অ্যান্ড দি গ্রিমিস্ট অন দি সি ফেস অ্যান্ড দি গ্রিড অন ব্রেকিং। তিনি সমুদ্রের উপর ধূসর কুয়াশার আর ধূসর ভোরের আলো ফুটে ওঠার দৃশ্য দেখতে চান। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু সারাংশ দেখি, এই কবিতা কবি সমুদ্রের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি আবার সমুদ্রে যেতে চান, প্রাকৃতিক সৌন্দর্য, বাতাসের গান, জাহাজ চলার অনুভূতি এবং ভোরের মনোরম দৃশ্য উপভোগ করতে চান। এখন উত্তর দেয়, টিক দি রাইট অ্যান্সার। দি পোয়েট মাস্ট গো ডাউন টু দি সি হুইচ ইজ কি ছিল, হুইচ ইজ লনলি। হ্যাঁ, কবির প্রথম লাইনে বলা হয়েছে যে আই মাস্ট গো ডাউন টু দি সি অ্যাগেইন টু দি লনলি সি অ্যান্ড দি স্কাই। তাই সমুদ্রকে নিঃসঙ্গ বলা হয়েছে। এরপর পরের প্রশ্ন, দি পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দি সং অফ লিসেন টু দি সং অফ দি উইন্ড। অর্থাৎ এখানে কবি দি উইন্ড সং অর্থাৎ বাংলার গান শুনতে চান, তাই সঠিক উত্তর দি উইন্ড। এরপর পরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, রাইট দি নেম অফ দি পোয়েম অ্যান্ড দি পোয়েট। দি নেম অফ দি পোয়েম ইজ সি ফিভার এবং পোয়েট জন মাসফিল্ড। অর্থাৎ সি ফিভার কবিতাটি ইংরেজি কবি হচ্ছে জন ম্যাসফিল্ড। এরপরে, রাইট ডাজ দি পোয়েট আস্ক ফর দি গাইডেন্স টু দি শিপ। হ্যাঁ, দি পোয়েট আস্ক ফর এ স্টেয়ার টু গাইড দি শিপ। অর্থাৎ কবি জাহাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি তারা চান। কবি আবার সমুদ্রে যাত্রা করতে চান, তিনি একটি বড় জাহাজ এবং জাহাজকে নিরাপদে সঠিক পথে চালানোর জন্য একটি তারা চান। আগে নাবিকরা সমুদ্রে চলার সময় দিক নির্ণয়ের জন্য আকাশের তারা ব্যবহার করতেন। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 3 নম্বর, যেটা রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্সার দি কোশ্চেন দ্যাট হলো আনসিন। যেটা দি প্যাসেজ ইন্ট্রোডিউস এনশিয়েন্ট ইন্ডিয়ান সার্জারি। এই অংশে প্রাচীন ভারতের 16 চিকিৎসক পরিচয় দেওয়া হয়েছে। এনশিয়েন্ট ইন্ডিয়ান ডক্টর আর হাইলি স্কিল সার্জন। প্রাচীন ভারতের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ শল্য চিকিৎসক ছিলেন। দে পারফর্ম ডিফিকাল্ট অপারেশন সাসাস ক্যাটারাক্ট অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তারা স্থানীয় অপারেশন, প্লাস্টিক সার্জারি, অন্যান্য কঠিন অস্ত্রোপচার করতেন। সুশ্রুত ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট সার্জনস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। সুশ্রুত ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শল্য চিকিৎসক। হি রোড দি ফেমাস বুক সুশ্রুত সংহিতা। তিনি বিখ্যাত সুশ্রুত সংহিতা গ্রন্থ রচনা করেছিলেন। দি বুক ডিসক্রাইব ডিজিজ, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেথডস অফ ট্রিটমেন্ট। এই গ্রন্থে রোগ, অস্ত্রোপচার যন্ত্র এবং চিকিৎসকের পদ্ধতি সম্পর্কে বর্ণনা রয়েছে। সুশ্রুত বিলিভ দ্যাট এ সার্জন মাস্ট প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডি। সুশ্রুতের মতো একজন শল্য চিকিৎসক শুধু বই পড়লেই হবে না, নিয়মিত অনুশীলনও করতে হবে। হিজ টিচিং মেড ইন্ডিয়ান সার্জারি ফেমাস থ্রু আউট দি ওয়ার্ল্ড। তার শিক্ষা এবং অবদান ভারতীয় শল্য চিকিৎসাকে সারা বিশ্বে খ্যাতি এনে দিয়ে। এরপরের প্রশ্ন, রিড দি কম্প্রিহেনশন, যেটা সার্জন অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়া কুড পারফর্ম। এটা কি অল কাইন্ডস অফ অপারেশন। উত্তর হবে কি, অর্থাৎ অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রাচীন ভারতের শল্য চিকিৎসক সব ধরনের অস্ত্রোপচার করতে পারতেন, তাই তিনি স্থানীয় অস্ত্র, মস্তিষ্ক, প্লাস্টিক সার্জারিতে দক্ষ ছিলেন। তারপরের প্রশ্ন, ইন অর্ডার টু বি এ গুড সার্জন ওয়ান নিডস টু। সুশ্রুত ওয়াজ এ ডক্টর। উত্তর আমাদের ডক্টর হবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, ইন অর্ডার টু বি এ গুড সার্জন ওয়ান নিডস টু পারফর্ম অপারেশন। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, দি ইন্ডিয়ান সার্জন ওয়ার ফেমাস ফর দেয়ার স্কিল 400 BC। এরপর আমরা চলে যাব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ প্লাস্টিক সার্জারি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ ভেরি অ্যাডভান্স। এটা ট্রু, কারণ এখানে এক্সপ্লেনে যদি দেখি, দি প্যাসেজ সে দ্যাট এনশিয়েন্ট ইন্ডিয়ান সার্জন ওয়ার এক্সপার্ট ইন প্লাস্টিক সার্জারি। সুশ্রুত সংহিত ওয়াজ রিটেন ইন বেঙ্গল। এটা ফলস, কারণ সংস্কৃত ভাষায় লেখা ছিল। সুশ্রুত সংহিতা কন্টেন দি টিচিং অফ সুশ্রুত। এটা ট্রু। এরপর, সুশ্রুত অ্যান্ড ডক্টর থট দ্যাট বুক লার্নিং ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস টু ডু। এটাও ফলস। ঠিক আছে, তাহলে আমাদের এক এক করে ট্রু ফলস দেওয়া হয়ে গেল। এরপর প্রশ্ন,
Each of the following statement এটা বললাম answer the following question. List the achievement of surgeon in ancient India. লিস্ট বলেছে দি সার্জারি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যাচিভ গ্রেট সাকসেস ইন পারফর্মিং ক্যাটারাক্ট অপারেশন, তারপরে ইনটেস্টিনিয়াল সার্জারি, ব্রেইন সার্জারি অ্যান্ড প্লাস্টিক সার্জারি। দে আর অলসো অ্যাবল টু রিকনস্ট্রাক্ট ড্যামেজ নলেজ শোয়িং দেয়ার অ্যাডভান্স নলেজ অ্যান্ড স্কিল ইন সার্জারি। এরপর আমরা সেকশন বিতে যাব, গ্রামার। হ্যাঁ, টুয়ার্স রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা করতে হবে কি চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কী করতে হবে চেঞ্জ ইন্টু প্লিজ। ফাইনালি উত্তর যদি আমরা বলি এখানে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। এক্সপ্লেন যদি দেখি রিপোর্টিং ভার সেড টু হয়ে গেছে রিকোয়েস্টেড, রিমুভ কোশ্চেন মার্ক, প্লিজ চেঞ্জ টু রিকোয়েস্ট, গিভ মি, গিভ হার, দি সেন্টেন্স বিকাম এন ইনফিনিট টু ভার। এরপর পরের প্রশ্ন হচ্ছে সঙ্গীতা রানস ফাস্টার দেন any other girl in change into positive. No other girl in her class runs as fast as Sangeeta. এরপর পরের প্রশ্ন হচ্ছে what a shocking sight change into assertive. It is very shocking sight. তারপরের প্রশ্ন I am sure of his success change into a complex sentence. I am sure that he will succeed. এরপর পরের প্রশ্ন Snigdha is not only wise but also brave change into a simple sentence. Besides being wise, Snigdha is brave. অর্থাৎ Snigdha is Snigdha is wise as well as brave, দুটোই বলা যায়। তারপরের প্রশ্ন who has taught you change the voice. By whom have you been taught? এরপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন 5, give blue আর the meaning of two words which we will find in the passage. কোশ্চেন নম্বর 3, find old. ওল্ডের এনশিয়ান বলা যায় এবং পরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে ফিজিশিয়ান, এটা ডক্টর বলা যায়। যাই হোক, এরপর আমরা চলে যাব সেকশন সি নম্বরে। সেকশন সিতে কী বলছে রাইট নোটিশ রাইটিং। সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ কলিং স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, মেনশন দি টাইম, ডেট, ভেন্যু অফ দি কম্পিটিশন। ইয়ার নোটিশ শুড বি countersigned by the headmaster of your school. Format of notice: Bardhaman Raj Collegiate School notice, date 15/8/2015, inter-school district sports competition. All the students of class 9 and 10 are hereby informed that our school will participate in the inter-school district sports competition on 13 August 2015 at 900 AM, Bardhaman District Sports Ground. Students who are interested in participating are requested to submit their names to the undersigned on or before 2020 মানে 22 আগস্ট 2015 16 দিয়ে দেবে। ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দি স্পোর্টস টিচার। হ্যাঁ, রাহুল দাস এভাবে লিখে দেবে। এইভাবে তোমরা উত্তরটা অনায়াসেই দিতে পারবে। ঠিক আছে, যাও, এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।